আমি সরাসরি আমার সঙ্গে রয়েছেন অভয়ার মা এবং বাবা। আমি শুরু করব অভয়ার মাকে দিয়ে শুরু করব। কি বলবেন আজকে সাজা দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয়কে, এটা একটু হলেও মানে সঞ্জয়ের জন্যই চার্জশিট এনেছিল, আর কাউকে চার্জশিটে আনেনি, তাই সঞ্জয়ের সাজা ঘোষণা হয়েছে। সাজা ঘোষণা হয়নি, বিচারে ও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সোমবার সাজা ঘোষণা হবে, বিচারক যা ভালো মনে করবেন সেটাই রায় দেবেন। কিন্তু আমরা এই রায়ের দিকে তাকিয়ে নেই, কারণ আমাদের মনে হয়েছে সঞ্জয় একা এ কাজ করেনি। ও কী করে জানবে আমার মেয়ে ওখানে ঘুমিয়েছিল? আর ঘুমিয়েও ছিল না আমার মেয়ে, সেই ক্লাস 9 থেকে রাত 4টে অবধি জেগে থাকে। সে যদি 36 ঘন্টা ডিউটি থাকে তাও সে বাড়িতে গিয়ে রাত 4টে অবধি জেগে থাকে। ও ঘুমানো অবস্থায় কিছুই হয়নি, ও জেগে থাকতেই হয়েছে। কারণ এটা সুপ্রিম কোর্টেও আমি দেখেছি, মানে চিফ জাস্টিস বলেছেন কি মানুষ কি তাহলে চোখে চশমা দিয়ে ঘুমায়? তাহলে কি তার জেগে থাকতেই সব কিছু হয়েছে? এগুলো যারা ওর সঙ্গে ছিল তাদের যদি ঠিকমতো সিবিআই ভালোভাবে তদন্ত করতো তাদের হেফাজতে নিয়ে, তাহলে হয়তো বেরিয়ে আসতো আসল সঠিক কারা অপরাধী। আমার মনে হয় এখনও অপরাধীরা সবাই প্রকাশ্যে হয়তো হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে, এখনও অধরা। আপনাদের মনে হয় যে হয়তো প্রকৃত অপরাধী যারা তারা এখনও বসে টিভি দেখছে, এই খবর দেখছে, শুনছে? অবশ্যই এটাও মনে হচ্ছে যে হসপিটালেই রয়েছে, হসপিটালের বাইরে থেকে কেউ এসে করে গেল এবং ভেতরের কেউ জানলো না। এটা আমি প্রথম দিনও যেমন বিশ্বাস করিনি, আজও তেমনি বিশ্বাস করি না। হসপিটালের কেউ না কেউ জানে ব্যাপারটা এবং ইনভলভ, অনেকেই জড়িত। এখন প্রথম যদি সেদিন তদন্ত করে আসল মানে সত্যিটা সামনে আসতো, তখন যেমন হয়তো 4-5 জন বা 6 জন অ্যাকিউজড হতো। এখন আমি মনে করি সঠিক তদন্ত বেরোলে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তারাও যেমন দোষী, যারা অপরাধ করেছে তারাও তেমন দোষী। সেই জন্য অন্তত 30-35 জন দোষী সাব্যস্ত হবে। কারণ যারা আমাদের বিনা অনুমতিতে আমার মেয়ের দেহটাকে নিয়ে এক প্রকার পুড়িয়েই দিতে চেয়েছিল, আমরা সেকেন্ড পোস্টমর্টম চেয়েছিলাম, তাও করতে দেয়নি পুলিশ এবং আমাদের লোকাল এমএলএ, লোকাল কমিশনার তারা মিলে গিয়ে দ্রুত দেহটা পুড়িয়েই দিয়েছিল। এবং আমার লোকাল কমিশনার লোকাল এমএলএকে পিঠ থাপড়ে ওয়েল ডান বয় বলছিল। এটা বলছিল আপনারা শুনেছেন তখন? হ্যাঁ শুনেছি। তার মানে তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল, সে সেটা খুব ভালোভাবে পালন করেছে, তাই তাকে ওয়েল ডান বয় বলা হচ্ছিল। এটা কে নির্দেশ দিয়েছিল, কাদের নির্দেশে এসব হয়েছিল, এগুলো আমার এখনও অনেক প্রশ্ন আমার মনে। কার কাছে চাইবো আমি উত্তর? এবং সেই সময়তে আপনাদেরকে ফোন করে এটাও বলা হয়েছিল যে আত্মহত্যা। প্রথম একজন ফোন করেছিলেন আমাদের বাড়িতে। আমার মেয়ে আগের দিন সকালে 8টা 10-এ ডিউটি বেরিয়েছিল, রাত্রির 11টা 15 আমার সঙ্গে লাস্ট কথা হয়েছিল। তখন ও খুব হাসি খুশি ছিল এবং সেদিনও তাড়াতাড়ি খাওয়া দাওয়া, অনেক দিন দেরিও হয়, অনেক রাত্রে 1টা-1:30টায়ও খাবার আসে ওদের। কিন্তু সেদিনও 11টা 15-তে বললো, মা আমাদের খাবার এসে গেছে, আমি সবাইকে খেতে ডেকেছি, তোমরাও খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কোনো টেনশন করো না। এই লাস্ট আমার কথা হয়েছে। কিন্তু মেয়ে পরে আবার রাত্রে 2টো, 2:30, 3টে ওর বাবার সঙ্গে কথা হয়। সেদিন ওর বাবার সঙ্গে সারাদিন দেখাও হয়নি, কিন্তু মেয়ে আর ফোন করেনি। আমি সকালে 2বার ফোন করেছি, ওর ফোনটা বেজে গেছে, কেউ ধরেনি। ফোন তখনও বাজছিল। ওর বাবা বাড়িতে এসেছে, হঠাৎ ফোন এসেছে, আপনারা কি ওর বাড়ির লোক বলছেন? আমি হসপিটাল থেকে বলছি। আপনি কে বলছেন? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আপনার মেয়ে অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসুন। এবার তখনই ওর বাবা ফোন করেছে আবার যে কি হয়েছে, আমার মেয়ের কি হয়েছে? আমি পাশ থেকে বলছি, ওর কি জ্বর হয়েছে? আমি তো ডক্টর নই, আমি বলতে পারবো না, ওকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি, আপনারা তাড়াতাড়ি আসুন। তখন আমরা রেডি হয়ে আমাদের মেয়ের গাড়ির যে ড্রাইভার তাকে ডাকলাম, মেয়ের গাড়ি বাড়িতেই ছিল। যেদিন ওর নাইট ডিউটি থাকে সেদিন ওকে নামিয়ে গাড়ি বাড়ি চলে যায়। তো আমরা ড্রাইভারকে ডাকলে নিচে আসলে ড্রাইভার আস্তে আস্তে আবার আমাদের কাছে ওই ফোনটা আবার আসে, একই কণ্ঠস্বর, আপনাদের তখন তা বলতে পারিনি, আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে, কিছুটা মারা গেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। ঠিক এই কথাটাই আমাদের বলা হয় এবং আমরা তাড়াতাড়ি ছুটে যাই। আমাদের এক প্রতিবেশীও আমাদের সঙ্গে যায়, আমাদের একজন কারিগর সেও আমাদের সঙ্গে যায়। কিন্তু আমাদের ওখানে 3.5 ঘন্টা অপেক্ষা করানো হয় ভেতরে। তখন সিপি, এসিপি
এবং হোমিসাইড শাখার একজন সোফিয়া মল্লিক এবং অনেক মানে পরে তো ভিডিওতেই দেখেছি অনেক ক্রাইম সিনে তখন ইন্দিরা মুখার্জি সবাইকে দেখিয়ে দেখিয়ে চিনিয়ে দিচ্ছিলেন এরা আমাদের এইসব। তারা কেন থাকবে ক্রাইম সিনে? যেখানে বাবা মা ঢুকতে পারছে না পুলিশের পায়ে ধরে কেঁদেও, সেখানে তারা কেন থাকবে ক্রাইম সিনে? এটা আমাদের খুব সন্দেহের জায়গা ছিল। এবং ওখানে তো পুলিশ ছিল, পুলিশ কেন দেহটা কর্ডন করে রাখলো না? এবং আমার মেয়ের যে ভিপি সুমিত রায় তফাদার, উনি প্রথমে দেহটা দেখলেন বললেন 9:30, যেখানে খবর 8:30টায় মানে রটে গেছে টিভিতে, মিডিয়া চলে গেছে 8:30টায়, সেখানে ওনারা 9:30টায় দেহ দেখলেন। যাও দেখলেন উনি একটা মোবাইলের টর্চ দিয়ে দেখলেন আমার মেয়ের চোখ স্থির কিনা। এটা দেখে উনি কম্বল চাপা দিয়ে দিতে বললেন। এবার উনি কি জানতেন না উনি একজন চিকিৎসক হয়ে যে কম্বল চাপা দিলে তথ্য প্রমাণ লোপাট হতে পারে? উনিও তো তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত আমার কাছে। উনি যেহেতু একজন ডক্টর হয়ে কিভাবে বললেন যে কম্বল চাপা দিতে? তারপর থেকে যা হয়েছে সবই আমাদের মানে আমি চেয়েছিলাম আমার মেয়েকে যারা খুন করেছে সেখানে আমি পোস্টমর্টম করাবো না, কিন্তু ওখানে সারিফ হাসান বলে একটা ছেলে, সেটা সন্দীপের ঘনিষ্ঠ এবং তারও মানে সহযোগী কিছুজন আমাদের এমনভাবে আলাদা করে রেখেছিল, ওনাকে আমাকে আমাদের বাড়ির লোকদের কাউকে একসঙ্গে থাকতে দেয়নি। ওরা সবসময় পাহারায় রেখেছে এবং সেখানেই রাত্রে চালান ছাড়া পোস্টমর্টম হলো। পোস্টমর্টমেও আমরা দেখতে পেয়েছি একাধিক গাফিলতি, যেমন আমার মেয়ের মুখে ঘাড়ের এখানে কামড়ানোর দাগ, সেখান থেকে কোনো সোয়াব কালেক্ট করা হয়নি। আমার মেয়ের মাথায় একাধিক মানে আঘাতের চিহ্ন, যেটা রক্ত জমে গেছে, সেটা ওই ডায়ার্স থেকে হয়নি, সেটা সিসিএফ রিপোর্টে এসছে সেটা কোনো শক্ত জায়গায় আঘাতের ফলে হয়েছে, মানে তাকে বেধড়ক মারা হয়েছে, তার ফলে তার মাথায় রক্ত জমাট বেঁধে গেছে, তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, তার দেহে 28টা আঘাতের চিহ্ন, কিন্তু তার নখে কোনো অন্য কারো ডিএনএ মেলেনি। এবং যে আমরা বারবার করে এটা মানে চ্যানেলেও বলেছি যে আপনি তো নিজে দেখেছেন নিজের মেয়েকে, আপনার আরো বেশি আপনার চোখে পড়েছে, মনে পড়েছে এবং আপনার এখনো যেভাবে আপনি বলছেন যে তাহলে অর্থাৎ পোস্টমর্টেম রিপোর্টটা নিয়ে আপনাদের একাধিক মানে প্রশ্ন রয়েছে। যে অ্যাকিউজ সঞ্জয় রায়, তারও গায়ে এত আঁচড়, অথচ আমার মেয়ের নখে কোনো ডিএনএ নেই, তার মানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। কিন্তু সিবিআই সেই দিকটা কোনো আনেনি চার্জশিটে এবং বলছেও না কোথাও যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে বারবার বলেছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, আমরা কাজ করতে পারছি না। আমি মাননীয় সুপ্রিম কোর্টে আপনাদের এখান থেকেই আবেদন জানাতে চাই যে ওরা যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, কি সেই ছিল স্ট্যাটাস রিপোর্ট যা দেখে প্রধান বিচারপতিও শিহরিত হয়েছিলেন, আমরা সেই মা বাবা হিসাবে সেটাও দেখতে চাই যে সেখানে কি ছিল এমন যাতে যে সঞ্জয় রায় বা টালা থানার ওসি যারা ধরা পড়লো তারাও চার্জশিটের অভাবে সাজা মুক্ত হয়ে গেল, তারা অপরাধী রইল না। আর কেন হলো এরকম? এটা কি কোনো মানে উপরমহলের হাত থেকে হলো, কারো দ্বারা প্রভাবিত হলো সিবিআই? এটা একাধিক কোশ্চেন আমার মনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।